আমি তো আপনাকে আগে বলেছি যে আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন। এখানে মসজিদের ইমাম যেমন আওয়ামী লীগ করে, আবার দেখবেন যে পকেট মারও করে। এখানে দেখবেন যে ধনী যেমন আওয়ামী লীগ করে, আবার একেবারে দেখবেন যে প্রান্তিক লেভেলের কর্মীরা আওয়ামী লীগ করে। এবং যারা প্রাণ থেকে আওয়ামী লীগকে ধারণ করে দেখবেন যে তাদের চেতনার স্তর এত কঠিন যে অনেক বড় বড় নেতারাও কিন্তু তাদের কাছে মানে কোনো বিষয় না, মানে চেতনার জায়গা থেকে। তো এই কারণে কিন্তু আওয়ামী লীগ এখনো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আবার সর্ববৃহৎ রাজনৈতিক দল হলো আমি যেটা বলছিলাম যে পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে আপনার প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর যদি যে প্রতিহিংসামূলক জায়গা, সেই জায়গাটা থেকে আমরা যেহেতু একটু আপাতত ব্যাকফুটে আছি, সে কারণে কিন্তু আমাদের স্বাভাবিক কার্যক্রমগুলো পরিচালনা করতে দেরি হচ্ছে। পাশাপাশি আপনি যেমনটি বললেন যে হ্যাঁ, সাড়ে ১৫ বছর ক্ষমতা থাকাকালীন সময়ে তো অ্যাজ এ মাল্টি ক্লাস অর্গানাইজেশন আমাদের মধ্যে একটা সমন্বয়হীনতা ছিল। দলের তৃণমূল নেতাকর্মীদেরকে যেভাবে সম্মান জানানোর কথা ছিল, মূল্যায়ন করার কথা ছিল, সেটা তো করতে পারেনি, অস্বীকার করার জায়গা নেই। আবার আপনি যতই সাকসেসফুলি করেন না কেন, আপনি সবাইকে শতভাগ খুশি করতে পারবেন না। এটাও কিন্তু একেবারে একটা মানে প্রাকৃতিক বৈশিষ্ট্য, এটা নেচার, হিউম্যান নেচার। আপনি যতই দেন, কাউকে শতভাগ স্যাটিসফাইড করা যায় না। তো সেসব কিছু নিয়ে তো একটু টানাপোড়েন, একটু মতভিন্নতা, একটু মানবাভিমান আছেই। সেটি বাট আমি এখন আর সেটি আমি যেটা দেখতে পাচ্ছি, আমি চেষ্টা করছি সারা দেশের নেতাকর্মীদের সাথে অন্ততপক্ষে কর্মী হিসাবে যোগাযোগটা রাখার। সেখানে আমি যেটা আশাবাদী হয়ে উঠছি যে তাদের মধ্যে এখন সেই ভেদাভেদ যেটা আপনি বলছেন, সেই মানবাভিমানটা তারা কিন্তু ভুলে গিয়েছে। তারা মনে করছে যে না, এখন কে বড় নেতা, কে ছোট নেতা, কে কি করছে সেটা নিয়ে আমাদের টানাটানি করলে চলবে না। আমাদের বঙ্গবন্ধু কন্যাকে আবার সম্মানের সাথে দেশে এনে আবার আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশটায় দাঁড় করাতে হবে। সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হচ্ছি এবং সেটা আরো দৃঢ়তার সাথে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেটা আমি বিশ্বাস করি। আমিন ভাই, এই যে আমরা যখন কথা বলছিলাম ঠিক তখনই মানে অনেকেই মেসেঞ্জারে আমাদেরকে নানান প্রশ্ন করার সুযোগ থাকে। সেখানে একটি প্রশ্ন একদম সরাসরি আপনাকে উদ্দেশ্য করেই যারা পাঠিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার অনুসারী পরিচয়ে, এবং তাদের অভিযোগ যে দলের এই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে আপনি নানা ধরনের অপপ্রচারে ইন্ধন দিচ্ছেন। আপনার বক্তব্য জানতে চাই। আমি যারা পাঠিয়েছে, আমি জানি না তারা কেন পাঠিয়েছে। আমি এটুকু বলতে পারি যে আমি আওয়ামী লীগের কোন স্তরের কোন নেতার বিরুদ্ধে আমার জায়গা থেকে কাউকে কিছু বলেছি এমন কোন প্রমাণ যদি কেউ দিতে পারে, সেটা আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব। অতটুকু সংকীর্ণতা নিয়ে আমি রাজনীতি করতে আসিনি। হ্যাঁ? এবং বিপ্লব আমার স্নেহভাজন অনুজ প্রতিম। তাকে নিয়ে আমি তার বিরুদ্ধে বলে আমার বড় হওয়ার কোনো সুযোগ নেই। বরং আমি ছোট হব। তো সুতরাং এগুলো হচ্ছে অবাস্তব, অকল্পনীয় অভিযোগ। এবং অ্যা শুধু বিপ্লব কেন, এখন তো বাংলাদেশের নানা পত্রিকায় আওয়ামী লীগের অনেক নেতা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। তো এগুলো কে করাচ্ছে? এই অভিযোগগুলো যারা করছে, আমি উইথ ডিউ রেসপেক্ট তাদের রাজনৈতিক কমিটমেন্ট নিয়ে আমার সন্দেহ আছে। যদি সন্দেহ আছে আমার ওদের রাজনৈতিক কমিটমেন্ট নিয়ে। আর ওরা যদি পার্টিকুলারলি বলতে পারে, হ্যাঁ, আপনি অমুক জায়গায় সেটা করেছেন, তাহলে প্রমাণ দিতে পারলে আমার কোনো অসুবিধা নাই। আমি তাদের যেকোনো শাস্তি মাথা পেতে নেব। আমি নিজেকে খুব সাধারণ একজন কর্মী মনে করি, কখনো নেতা ভাবিনি এবং আমি কখনো নেতাগিরি দেখাইও না কোথাও, দেখাবো না কোনো। জি। এই আপনি রাজনীতিকে এত বেশি ব্যক্তিগতকরণে আমি বিশ্বাস করি না। যারা আসলে জানি না কোন দৃষ্টিকোণ থেকে তারা বলছে, সেটা তাদের যদি সাহস থাকে, তাদেরকে আমার ফোন নাম্বার দেন। তারা আমার সাথে কথা বলুক। আমাকে মানে ব্যক্তিগতভাবে কথা বলে যদি তারা আমার কাছ থেকে আমাকে প্রমাণ দিতে পারে, তখন আমি তাদের যেকোনো বক্তব্য মেনে নেব। আমিন ভাই, এই যে বিগত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনাদের জন্য কিন্তু এক ধরনের মারাত্মক নিরাপত্তাহীনতা তৈরি হলো, জীবন ঝুঁকি তৈরি হলো। সেই বাস্তবতায় আমরা দেখেছিলাম যে অনেকেই পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে চলে গেছেন, জীবন বাঁচাতে নানান ভাবে চলে গেছেন। তো সেই সময়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ভাই ওপারে যাওয়ার পথে ওপার থেকেই সীমান্তের ওপারে ভারতের থেকে তার লাশ উদ্ধার হয়েছিল।
তো আমরা সেই সময়ে গণমাধ্যমে অনেকটা জেনেছিলাম যে আপনি সঙ্গে ছিলেন বা আপনার নলেজের বিষয়। যদি আপনার নিরাপত্তাহীনতার কোনো ব্যাপার না থাকে, তাহলে যদি সেই আসলে কি ঘটেছিল অনেকেরই জানার আগ্রহ যে পান্না ভাইয়ের না, সঙ্গে আমি কি আসলে বিষয়টা সম্পর্কে পুরোপুরি অবহিত না। পান্না আমার দীর্ঘ ৩৬ বছর জীবনের রাজনৈতিক জীবনের বন্ধু। তো পেরিয়ে ব্যক্তি জীবনে আমরা একাকার হয়ে গিয়েছিলাম। তার মৃত্যুটা যেভাবে হোক সেটা অ্যা আমরা কয়েকজন মানুষকে যেভাবে কাঁদাবে, কয়েকজন মানুষকে যেভাবে ভোগাবে অনেকটা সেরকম ভোগাবে না। কারণ আমাদের সম্পর্কটা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না। পান্নার স্ত্রী বাঁধনা পাওয়া ছিল আমার কাছে পরিবারের মতোই। তো সুতরাং এটা অবশ্যই বেদনাদায়ক। তবে অ্যা আমরা একসাথে যে কথাটা মার্কেটে আসছে সেটা সঠিক নয়।